আর মাত্র কয়টি দিন পরেই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। গণমাধ্যমে বাকযুদ্ধ চললেও ক্যাম্পাসে মাঝে মাঝেই একে অপরের সঙ্গে হাসি আনন্দে মেতে উঠছেন বিভিন্ন পক্ষের প্রার্থীরা। যে বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের সফল গণ অভ্যুত্থানের শেকড়ে সেখানকার শিক্ষার্থীরা যাকে তাকে ভোট যে দেবেন না সেটি অনুমান করাই যায়। ডাকসুতে বিভিন্ন প্যানেলের সম্ভাব্য ইশতেহার, পরিকল্পনা ও বিজয়ী হবার কলাকৌশল নিয়ে আজকের এখন প্রকাশ নাম দিয়েছি ছাত্র মনস্ক রাজনীতি। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তিনজন অতিথি। মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ, ভিপি পদপ্রার্থী, মোহাম্মদ স্বতন্ত্র প্যানেল, এরপরে আছেন মোহাম্মদ মেহেদি হাসান, ছাত্রদল সমর্থিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, আরও আছেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন খান, ছাত্র শিবির সমর্থিত গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই মেহেদি হাসান আপনার কাছে জানতে চাই যে বিজ্ঞান মনস্ক রাজনীতি, যেটির জন্য আসলে আমাদের দীর্ঘদিনের অপেক্ষা, বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রতি আমাদের যে আসলে একটা ভীতি, মানে সেই জায়গায় এই নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে হয়, একটি সুন্দর প্যানেল যদি আমরা পাই, তাহলে আপনি কি মনে করেন ওই জায়গাতে আমরা ফিরতে পারবো কিনা? যদিও এখানে আচরণ বিধি লঙ্ঘনের অনেক ধরনের ব্যাপার আছে, নানা ধরনের তর্ক বিতর্ক আছে, প্রতিপক্ষকে ঘায়েল করার নানা বিষয় আছে, কিন্তু নির্বাচন পরবর্তী মানে কেমন হবে আসলে বিষয়টি? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সে বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা বরাবরই ছিল হচ্ছে একটি সুন্দর ক্যাম্পাস, যে ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের মোরাল পুলিশিং থাকবে না, কোনো ধরনের জোর জবরদস্তি থাকবে না, একটি সিটের বিনিময়ে কাউকে সেবাদার হিসেবে বানানো যাবে না, কাউকে খাটিয়ে নেওয়া যাবে না, জোর করে মিছিল মিটিংয়ে নেওয়া যাবে না, যেই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি শিক্ষার্থীর ন্যায্য হিস্সা থাকবে, প্রত্যেক শিক্ষার্থী তাদের অধিকার রক্ষা করতে পারবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সর্বোচ্চ পরিমাণ নিরাপত্তা এবং তার যে শিক্ষার গ্রহণের যে অধিকার সেটা নিশ্চিত করতে পারবে। আমরা চেয়েছিলাম একটি বাংলাদেশ, যে বাংলাদেশে ভোটাধিকার থাকবে, যে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি নাগরিক তার অধিকার পাবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই আগস্ট আসলে একদিনের, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান কিন্তু একদিনে তৈরি হয়নি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পেছনে রয়েছে 17 বছর এর সংগ্রাম এবং এই 17 বছর যে বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, সেই থেকে পুঞ্জীভূত ক্ষোভ থেকে আসলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে। তারা যে ভোট দিতে পারেনি, আসলে তারা যে ভোট দিতে চায়, সেটাই কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তীর প্রথম প্রতিফলন হচ্ছে ডাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচনেরও অ্যাসিড টেস্টও আপনি বলতে পারেন। মানে অবশ্যই তো 1990 সালের পরবর্তী সময় আমি আসলে বলতে চাই যে একটি ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, কারণ 2019 সালে যে ডাকসু নির্বাচন, সেটি আসলে নির্বাচনের মধ্যে আমি হিসাব করতে চাই না। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই প্রত্যাশা ছিল এবং আছে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি অংশগ্রহণমূলক হবে, সেই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে যারা অবশ্যই যোগ্য হবে। এখন যোগ্য রাজনৈতিক নেতৃত্ব কারা বা যোগ্য ছাত্রনেতা কারা, যারা অবশ্যই তাদেরকে নেতৃত্ব দিতে সক্ষম, নিজের জায়গায় তারা পারদর্শী। মানে তারও সাথে আমি জানতে চাই, মনে করেন যেই নির্বাচনে মানে যে প্যানেলই বিজয়ী হোক না কেন, যেভাবে আসুক না কেন, মানে এই যে একটা ভীতি ছিল, সেই ভীতিটা কি কমা শুরু হচ্ছে কিনা? মানে সেটা অবশ্যই যদি আমরা দেখেছি 5 তারিখের পরে ক্যাম্পাসের মধ্যে জোড়া খুন হয়েছে, যাদের কোনো সুষ্ঠু বিচার হয়নি, ছাত্রদল নেতা, মেধাবী ছাত্রদল নেতা সাম্য হত্যা হয়েছে ক্যাম্পাস সংলগ্ন এরিয়ায়, সেটার পূর্ণ বিচার হয়নি। তারপরেও ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তার তো অভাব ছিলই, বিভিন্ন গ্রুপে আমরা দেখেছি নারীদের মোরাল পুলিশিংয়ের শিকার হতে হয়েছে, অবশ্যই ক্যাম্পাসে নিরাপত্তার অভাব ছিল। তারপরেও বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন তারা এক হয়ে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করছে এবং একটি সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন তারা বাস্তবায়নের চেষ্টা করে সহযোগিতা করে যাচ্ছে, একে অপরের সাথে হাসি তামাশা করছে, কথা বলছে, পরিবেশটা ইজি মনে হচ্ছে আপনার কাছে, পরিবেশটা ইজি করার চেষ্টা করছে তারা, যেন শিক্ষার্থীরা আসলে এমন একটি পরিবেশ পায় যেখানে আসলে একটি সুন্দর নির্বাচন হবে বলে আশা করি। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আপনার কাছে জানতে চাই যে আজকে একজন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ, তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্ভবত যে নির্বাচন হয় সেটির নির্বাচন কমিশনার সাবেক, তিনি বলেছেন যে ডাকসু নির্বাচনে কোনো কারণে ছাত্রদল না জিতে শিবির জিতলে ঢাকা ইউনিভার্সিটি আর আন্দোলনের সূতিকাগার থাকবে না, কারণ ছাত্র শিবিরের নেতৃত্বে কেউ আন্দোলনে যাবে না। শিবিরকে নিয়ে তো নানা ধরনের কথা, ভয় ভীতি, রব কাটা
বহু বছর ধরে আমরা শুনেছি, এখন এই কথাগুলো চলছে, কিন্তু এই যুক্তিটা মানে এই যে একজন সাংবাদিক এই মন্তব্যটি করলেন, এটিকে আপনি কীভাবে ব্যাখ্যা করেন? ধন্যবাদ। প্রথমত ওনার প্রশ্নের মধ্যে এক ধরনের ফ্যালাসি আছে, কারণ সাধারণ শিক্ষার্থীদের ভোটে যদি ছাত্র শিবির বিজয়ী হয়ে আসে, তার মানে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছে। এই নেতৃত্ব ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যে নেতৃত্ব উঠে আসবে, ছাত্রদের সামগ্রিক কার্যক্রমের নেতৃত্ব, ছাত্ররা যাদেরকে বেছে নিচ্ছে তাদের সামগ্রিক নেতৃত্বের জন্য, তাদের মধ্য দিয়ে নেতৃত্ব আসবে না, প্রশ্নের মধ্যে আমার মনে হয় এক ধরনের ফ্যালাসি আছে। আচ্ছা, ধন্যবাদ। আমি আসবো মোহাম্মদ জামাল আপনার কাছে। আচরণবিধি নিয়ে কিন্তু নানা রকম কথা বলা হচ্ছে। আজকে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ওমামা ফাতেমা গতকাল বলেছেন, কিন্তু তারপরেও এক ধরনের উদাসীনতা আছে, নামকাওয়াস্তে এক ধরনের কথাবার্তা হয়তো উপাচার্য মহোদয় বলছেন। মানে অন্তর্বর্তী সরকারকে আমরা যেমন একটু দুর্বল দেখি, তাদের উপাচার্য এই সময়ের উপাচার্য বলেই কি আসলে তারা দুর্বল, নাকি এটাকে আসলে ওনারা কোনোভাবে একটা বিবৃতিও দিয়েছেন কিন্তু কোনো অ্যাকশন আমরা দেখছি না? কিভাবে দেখেন আপনি? আচরণবিধি নিয়ে আসলে শুধু এখন না, আমি আরও অনেক আগ থেকে ফেড আপ। কারণ হচ্ছে আমরা যখন আচরণবিধি নিয়ে মিটিংগুলো হয়েছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে ডেকেছিল, সেখানে আমরা আচরণবিধি নিয়ে অনেকগুলো সংস্কারের অনেকগুলো জায়গা বলে দিয়েছিলাম, কিন্তু দুঃখজনকভাবে আসলে সেগুলো পরবর্তীতে যেটা ফাইনাল করেছে সেখানে আসেনি। যেমন আমি এই উত্তর দেওয়ার আগে একটু কথা বলি, যেটা নিয়ে আমি লিখবো চাচ্ছিলাম। আমার নিজস্ব দুইটা প্রস্তাব ছিল বড় আকারে। একটা ছিল যে নির্বাচন প্রচারণার যে ব্যয়, এই ব্যয়টা যেন কমানো হয়, এমন পদক্ষেপ নেওয়া যাতে স্বতন্ত্র প্রার্থী যাদের হচ্ছে যে মানে আপনার পলিটিক্যাল ব্যাকআপ ওইভাবে নেই, কিংবা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ সেভাবে নেই, কিন্তু তারা যেন এখন পর্যন্ত দেখেছেন এরকম যে কেউ প্রচুর খরচ করছে, দেখতে কেমন লাগছে, এরকম হচ্ছে কিনা? সেটা অলরেডি হচ্ছে। একটা তো হচ্ছে আমাদের এখানে ওয়েলফেয়ার পলিটিক্স, যেটা অলরেডি আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটার মাধ্যমে হচ্ছে, যাদের সক্ষমতা যত বেশি তারা করছে। এখন তার চেয়ে বড় সমস্যা হয়ে যাবে যখন নির্বাচনটা মৌলিক প্রচারণার মূলটা শুরু হবে, মূল অংশটা শুরু হবে, তখনই কিন্তু আপনার ব্যানার, ফেস্টুন, এইসব নানান ধরনের যে প্রচার মাধ্যমগুলো, সেগুলো তারা যখন দেওয়া শুরু করবে, দেখা যাবে যদি খরচটা না কমানো হয় কিংবা কিছু জায়গায় সীমাবদ্ধ করে না দেওয়া হয়, তখন স্বতন্ত্র প্রার্থীরা তো এত খরচ করে, এত ব্যয়বহুল খরচ নিয়ে তারা আসলে প্রচারণা করতে পারবে না। এটা ছিল আমার একটা। আর দ্বিতীয়ত আমার ছিল যে নির্বাচনের সময় আপনার এই পরিমাণ ব্যানার, ফেস্টুন, পোস্টার দিয়ে ক্যাম্পাস ভরে ফেলা হয় যে মানে পরিবেশটাই ভিন্ন ধরনের হয়ে যায়। তো মানে উপাচার্য মহোদয় বা প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, কেন নির্বিকার? মানে আমি ওই জন্যই বললাম যে এখনো সময় আছে। আমি দেখলাম যে আমাদের ওই সময় প্রস্তাব ছিল যে আপনার লিফলেট এবং হচ্ছে যে প্যানা যেগুলো হয় বড় প্যানেল পরিচিতির জন্য, এগুলো ছাড়া আর কোনো কিছু না থাকুক। কিন্তু আমি পরবর্তীতে আচরণবিধিতে দেখলাম যে একদম সব কিছু আছে, এমনকি পোস্টারটাও আছে, যেটা সবচেয়ে বেশি পরিবেশ সমস্যা করে, পোস্টার সেটাও আছে। তো এই দিক থেকে আমি বলবো যে আমরা আগ থেকেই প্রশাসনের উপর হতাশ। তার পরবর্তীতে যেটা হয়েছে যে আমরা দেখলাম নির্বাচনের আচরণবিধি যখন থেকে প্রয়োগ হবে, শুরুর সময় থেকে দেখলাম কিছু কিছু আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, কিন্তু সেভাবে আমাদের ইউনিভার্সিটি থেকে বা প্রশাসন থেকে, নির্বাচন কমিশন থেকে কোনো আমার পদক্ষেপ আমি দেখছি না আর কি। আপনার কাছে আসবো মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে আজকে বা কয়েকদিন থেকে অভিযোগ হয়েছে যে মেয়ে হলগুলোতে ছাত্রদলকে ভোট দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। আবার একইভাবে আপনাদের পক্ষ থেকে আপনারা দাবি করছেন যে নারীরাই আপনাদেরকে বেশি ভোট দেবে। এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে? প্রথমত 5ই আগস্টের পরে ছাত্র শিবির যে ধরনের কাজ করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য, ছাত্র এবং ছাত্রী নির্বিশেষে, এবং আমরা এই জায়গা থেকে মনে করছি যে ছাত্র এবং ছাত্রী মহলে শিবিরের গ্রহণযোগ্যতা আগে যেমন ছাত্রী মহলে বেশি কেন, সেটি আপনারা কেন বলছেন? কারণ ছাত্রীদের জন্য শিবির অলরেডি অনেক ধরনের কাজ করেছে, ফলে ছাত্রীদের জন্য বেশি করেছে তুলনামূলক। ফলে এতদিন ছাত্র শিবিরের নামে যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা ন্যারেটিভের মধ্য দিয়ে তাদেরকে মানে অমানুষ বা উন্মানুষ করার যে প্রক্রিয়া ছিল, সেটা কেটে গেছে। 5 আগস্টের পর থেকে ছাত্র শিবির স্বাধীনভাবে কাজ করতে পেরেছে, সে কি করতে চায় সেটা সাধারণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পেরেছে। ফলে আমরা মনে করেছি যে, এবং আমরা আমাদের কিছু সার্ভের মধ্যে দিয়ে এটা প্রতীয়মান হয়েছে যে আমরা মেয়েদের হলে জনপ্রিয় এবং আমরা সবচেয়ে বেশি ভোট পাবো, এই আশা আমরা করছি। আচ্ছা, ধন্যবাদ। আমি সাজ্জাদ হোসেন, এই প্রসঙ্গে আপনার কোনো কথা বলা থাকলে, আসলে এই অভিযোগটা সত্য কিনা, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা, এটি ছাড়া জানতে চাই যে এই যে নারী বা পুরুষ, মানে এরকম আপনারা চিন্তা করেছেন কাদের কাছে ভোট বেশি পাবেন, এরকম কোনো আপনাদের ভাবনায় আছে কিনা? আসলে দেখুন, আমরা দীর্ঘ 17 বছর এবং বর্তমানে 5 তারিখের পরবর্তী সময়ে আমরা নারী এবং পুরুষকে সবসময় সমানভাবে ট্রিট করেছি, এবং আমি বিশ্বাস করি যে ছাত্রদল সকলের জন্য কাজ করেছে এবং
সকলে নারী এবং পুরুষ নির্বিশেষে ছাত্রদলকে সমানভাবে ভোট দিবে এবং জিতে আনবে। সেক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই ক্যাম্পাসের মধ্যে নারীরা অনেক ক্ষেত্রে দেখা যায় তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়। যেমন আমরা দেখেছি যে বিভিন্ন হলে, এক হলে বৈধ শিক্ষার্থী হয়েও অপর হলে তারা ঢুকতে পারে না। তারা যখন অসুস্থ হয়ে পড়ে তাদের অভিভাবকরা হলের মধ্যে ঢুকতে পারে না, তাদেরকে বের করে মানে ওই গেটের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। সেই ক্ষেত্রে একজন নারী ভোটার যিনি প্রার্থী হবেন, সেক্ষেত্রে তিনি কিন্তু এক হলের প্রার্থী হয়ে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে অন্য হলগুলোতে কিন্তু তারা প্রচার করতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই আমরা আগামীকালকে একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়কে দেব যে আমরা যেমন একজন ছেলে প্রার্থী হয়ে বিভিন্ন হলে ঘুরতে পারছি, একজন মেয়ে কিন্তু পারছে না। সেক্ষেত্রে আমরা কিন্তু এটার ব্যাপারে প্রতিবাদ অলরেডি জানিয়েছি, আমাদের ভিপি প্রার্থী জানিয়েছে, একাধিকবার আমরা মিডিয়াতে বলেছি। সেক্ষেত্রে আমরা বরাবরই নারীদের প্রতি ভোকাল হয়েছি এবং এ কারণেই আমি বিশ্বাস করি যে নারীরাও আমাদের প্রচুর পরিমাণে ভোট দিবে। মোহাম্মদ জামাল, আপনার কাছে জানতে চাই যে জুলাইয়ের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে আপনাদের সঙ্গে তো তাদের একটা সম্পৃক্ততা আসলে আছে, কিন্তু মানে এই যে বিভক্তি, এক একজন এক এক জায়গায় চলে যাচ্ছে, স্বতন্ত্রতে যাচ্ছে, এটি কি আসলে আপনাদেরকে কোণঠাসা করে দিচ্ছে কিনা বা অন্যদেরকে সুবিধা করে দিচ্ছে কিনা? আমাদেরকে বলতে মানে স্বতন্ত্র প্যানেলে আপনারা যারা আছেন, মানে অনেকেই তো আছে না যে জুলাইয়ের সঙ্গে একেবারে সরাসরি যারা সম্পৃক্ত ছিল তারা কিন্তু একসাথে নাই, একটা জোটে নাই, সেটা বলছি না। এখানে ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিতে কোথাও যাওয়া, কোথা থেকে বের হয়ে যাওয়া এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মনে করি আমি, যদিও কখনো কখনো এটাকে রাজনৈতিক ঢাল হিসাবেও ব্যবহার করা হয়। এখন ব্যাপার হচ্ছে যে যারা জুলাইয়ের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, এটা কোনো একক দলের ছিল না, সব দল থেকে ছিল, সব শ্রেণীর মানুষ ছিল। ফলে পরবর্তীতে বিভক্তি আসাটা স্বাভাবিক একদিক থেকে। সেটা হচ্ছে যে প্রত্যেকের রাজনৈতিক তার যে প্ল্যাটফর্ম সেখানে যাবে। এখন ব্যাপার হচ্ছে আমরা যে জিনিসটা বারবার বলেছিলাম যে আমাদের ভিতরে ন্যূনতম কিছু জায়গায় যেন বিভক্তি তৈরি না হয়, যেগুলোতে আমাদের একটা ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটাও কিন্তু হয়নি। এই ক্ষেত্রে আমি দায় দিব আমাদের যারা বড় বড় পার্টগুলো আছে, বড় রাজনৈতিক সংগঠনগুলো আছে, তারা কিন্তু কোনো সংগঠনই এই পদক্ষেপগুলো নেয়নি। এখন আসেন হচ্ছে ডাকসু নির্বাচন উপলক্ষে যেটা দেখা যাচ্ছে যে এক প্যানেল থেকে আরেক প্যানেলে চলে যাওয়া বা প্যানেল থেকে প্যানেল বের হয়ে যাওয়া, এটার পিছনে হতে পারে প্রার্থীর নিজের একটা সদিচ্ছার ব্যাপার আছে, এর পাশাপাশি ষড়যন্ত্র বা হচ্ছে নানান রাজনৈতিক খেলাও এখানে খেলতে পারে। তো এটা অবশ্যই একটু বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে, স্বাভাবিক। কিন্তু আমি মনে করি তারপরও ওভারঅল যে পরিস্থিতি আছে এবং সেখানে যে কেউ যে কোনো জায়গা থেকে দাঁড়াতে পারে, যেতেই পারে, এটার আসলে কেউ আসলে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া কিংবা তার সে পথটা রুদ্ধ করে দেওয়া, এটাও কিন্তু আবার মানে গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়া না। আমরা চাইবো যে আমরা যদি লেজুর ভিত্তিহীন রাজনীতি চাই, কিংবা আমরা যদি চাই যে দলান্ধতামুক্ত রাজনীতি, হ্যাঁ, একটা নতুন রাজনীতি, তাহলে আমাদেরকে প্রার্থীদেরকে বা হচ্ছে যারা ভোট দিবে সবাইকে এই সুযোগটা দেওয়া উচিত। হ্যাঁ, এখানে আবার একটা আছে যে দলীয় শৃঙ্খলার ব্যাপার আছে, আনুগত্যের ব্যাপার আছে। তারপরও আমরা বলবো যদি কারো নিজ যোগ্যতা এত বেশি থাকে যে সে আরও বড় পদ থেকে বের হয়ে আসতে পারবে, ভালো একটা জায়গা থেকে বের হয়ে আসতে পারবে, কিন্তু দল থেকে তাকে সেখানে অনুমোদন দেয়নি, তখন তাকে এই সুযোগও দেওয়া উচিত, সেই জন্য নিজের মতো করে রাজনীতিটা করতে পারে। মেহেদী হাসান, আপনার কাছে লেজুর বৃত্তির প্রসঙ্গ উনি উঠালেন। আপনারা যতভাবেই প্রমাণ করার চেষ্টা করেন ছাত্রদল, শিবির বা যাদের সাথে লেজুর বৃত্তির সম্পর্কটা আছে, ব্যাখ্যা দেন না আপনারা নানান রকম, মানে এটির বাইরে কি আসলে আদৌ যাওয়া সম্ভব কিনা আপনার কি মনে হয়? জি, আসলে কেন সম্ভব নয়, এবং আসলে আমরা মনে করেন আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনাদের পোস্টারে দেখা গেল যে বেগম জিয়া বা তারেক রহমানের ছবি, বা আপনাদের একজন পদপ্রার্থী আসলে বললেন যে তারেক রহমান বলেছে তার নির্দেশনা, যে কথাগুলো কিন্তু এইভাবে সরাসরি আসছে। এখানে তো এটা তো একটা মনে করেন যে মুখের সামনে চলে এসছে, কিন্তু আমি এটা আপনার কথাই বলছি না, ছাত্র শিবিরের কথা বলছি। মানে গোপনে হোক, আড়ালে আবডালে, যেভাবে হোক, মানে ওইটা বাইরে যাওয়া যায় কিনা, মানে সেই যোগ্যতা বা সেই ক্যাপাসিটি, সেই ইচ্ছা আসলে লেজুর বৃত্তি যাদের অভিযোগ দেওয়া হয় তাদের কি আসলে আছে কিনা, বা এটি সম্ভব কিনা? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল হয়েছে, সে প্যানেলটি কিন্তু আসলে নির্বাচিত প্যানেল। এই প্যানেলের আমি একজন সম্পাদক হিসেবে আছি, আমিও কিন্তু নির্বাচিত। সেই নির্বাচনটি কিভাবে হয়েছে, সেই নির্বাচনটি কেন্দ্রীয় সংসদ এবং বিশ্ববিদ্যালয় সংসদের দায়িত্বশীল যে নেতৃবৃন্দ রয়েছে, সেই নেতৃবৃন্দের অভ্যন্তরীণ যে ভোট রয়েছে, সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। সেই ক্ষেত্রে আসলে একটি ছাত্র সংগঠন কারা কারা নির্বাচন করবে, সেক্ষেত্রে প্রার্থিতাও ছিল ওপেন, যে কারা কারা, আমাদের দল থেকে কিন্তু ওপেনে বলা হয়েছে যে এরা নমিনেশন যারা চায় তারা নমিনেশন ফর্ম তুলতে পারবে, এবং যারা পরবর্তীতে যারা নমিনেশন তুলেছে তাদের মধ্যে ভোট প্রক্রিয়া হয়েছে এবং ভোটের মাধ্যমে কিন্তু নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সেই ক্ষেত্রে আসলে একটি গণতান্ত্রিক পন্থা অবলম্বন করা হয়েছে।
সেই ক্ষেত্রে আসলে এখানে কোথায় লেজুর ভিত্তি আছে সেটা আমি আসলে দেখতে পারছি না। তবুও আসলে তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, সেই ক্ষেত্রে আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ উনি আমাদের শিখিয়েছে দীর্ঘ 17 বছর ধরে। ওনার যে গণতান্ত্রিক পথ চলা, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের যে গণতান্ত্রিক পথ চলা, সেই পথ চলায় উনি সবসময় নির্দেশনা দিয়ে গেছেন। সেক্ষেত্রে আমরা সংগঠনের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ আছে আমাদের উপদেশ, সেগুলো আমরা আসলে ওনার থেকে পেয়ে থাকি। নির্বাচনে জিতলেও কি আপনারা তার নির্দেশনা নিয়ে রাষ্ট্র চালাবেন? আসলে দেখেন, নির্বাচনে জিতবো তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ছাত্রদলকে জিতাবে, ঠিক আছে, ভোট দিয়ে জিতাবে। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আমাদের পক্ষে থাকবে বলেই কিন্তু জিতাবে। সেক্ষেত্রে তাদের সমর্থন আছে। আর তাদের যে লেজুর বৃত্তি থাকলে তো আসলে এই সমর্থনটা থাকতো না। যেটা আমরা দেখেছি যে লেজুর বৃত্তির কথা যদি আমরা বলি, বাংলাদেশের মধ্যে 1971 সাল নিয়ে যাদের এখন পর্যন্ত মানে যে কোনো ধরনের কিছু যায়নি, অব্লিগেশন যায়নি, আমরা দেখেছি যে শিবিরের যে প্যানেল, সেই প্যানেলের মধ্যে একজনকে সরে যেতে বাধ্য করা হলো, ঠিক আছে, শিবিরের প্যানেল থেকে সরে যেতে বাধ্য করা হলো। শিবির অবশ্য বলেছে যে তার ব্যক্তিগত কারণ নিয়ে সে পদত্যাগ করেছে, কিন্তু আমরা দেখেছি যে সরকার জয়নুদ্দিন তন্ময়, যিনি শিবিরের প্যানেল থেকে সদস্য পদে শিবির তাকে নমিনেশন দিয়েছে, সে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকের মধ্যে। কি স্ট্যাটাস? যে বাংলাদেশের যে 7 জন বীরশ্রেষ্ঠ, তার মধ্যে একজন বীরশ্রেষ্ঠ হচ্ছে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। তিনি নাকি পাকিস্তান থেকে একটি বিমান ছিনতাই করে ভারতে চলে যাচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে যিনি ওই সময় উনি কিভাবে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছেন এটা আমরা কিন্তু সবাই জানি। তো সেই ক্ষেত্রে যারা এখনও 71কে ধারণ করতে পারে না, আমি বলছি না, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে কিন্তু সবারই অবশ্যই অংশগ্রহণ ছিল। সেক্ষেত্রে সকল দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী আমাদের মধ্যে একটা ঐক্য ছিল, আমরা রাজপথে লড়াই করেছি। কিন্তু কিছু মৌলিক জায়গায় বাংলাদেশের মানুষ কিন্তু এখনো এক, যেমন সে কারণে আপনাদেরকে বেছে নেবে বলে আপনারা প্রত্যাশা করেন? অবশ্যই, শুধু এটার কারণে না, আমরা অবশ্যই সেটার কারণে মনে করি, কিন্তু এর বাইরেও শিক্ষার্থীদের পক্ষে আমরা ছিলাম, আমরা থাকবো, 71কে এবং 24কে ধারণ করে থাকবো। সাজ্জাদ হোসেন, আপনার কাছে জানতে চাই, যে বিষয়টি বিরতির আগে আমরা শুনছিলাম যে একটি বিতর্কিত মন্তব্য বা পোস্টের কারণে আপনারা একজনকে বাদ দিয়ে প্যানেলের নতুন একজনকে যুক্ত করেছেন, মানে এটির ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও আছে। নেতিবাচক দিকটিতে তিনি বলেছেন, মানে আপনারা এটিকে আসলে কিভাবে মানে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, মানে তার মধ্যে দিয়ে আবার দায় স্বীকারও আসলে হলো কিনা, বা মানে ওই যে মন্তব্যটা করেছে এটাকে আপনারা কিভাবে দেখছেন? প্রথমত ছাত্র শিবির 47, 71, 24 প্রত্যেকটি ব্যাপারেই তার অবস্থান ইতিপূর্বেও পরিষ্কার করেছে, এখনও পরিষ্কার। এবং ছাত্র শিবিরের প্যানেলে আমরা শুধুমাত্র যারা ছাত্র শিবির থেকে যুক্ত হয়েছে ব্যাপারটা এমন নয়, প্রত্যেক সেক্টরের যারা অভিজ্ঞ দক্ষ তাদেরকে আমরা যুক্ত করার চেষ্টা করেছি। তিনি কি আপনাদের ছাত্র শিবির? না, তিনি আমাদের ছাত্র শিবির। এমনকি সর্বমিত্র চাকমা, যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি 1 সপ্তাহ আগেও ছাত্র শিবিরের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন ফেসবুকে। আমরা যে প্যানেলটি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপকারের জন্য, কাজ করার জন্য যাদেরকে আমাদের যোগ্য মনে হয়েছে, যারা আমাদের সাথে কাজ করতে চাই, তাদের সবাইকে নিয়ে আমরা প্যানেল করেছি। এবং কারো ব্যক্তিগত অভিমত যেটা ছাত্র শিবির স্বীকার করে না, সুতরাং সেই অভিমতের দায় ছাত্র শিবির নেবে না। এবং আমি শেষ করছি ভাই, এবং ছাত্র শিবির যখন দেখেছে যে তার এই ব্যক্তিগত অভিমত তার স্ট্যান্ডের সাথে যায় না, তখন তার মানে এটি আপনাদের অভিমত না? হ্যাঁ, এটি আপনাদের অভিমত। তার ব্যক্তিগত অভিমত ছাত্র শিবির স্ট্যান্ডের সাথে যায় না, সেই জায়গায় ছাত্র শিবির তার অবস্থান পরিষ্কার করেছে। আচ্ছা, আমরা বুঝবো কেমনে যে সে শিবির বা শিবির না? সে দেখা গেল যে সে জিতে, আসলে যদি সে বিতর্কিত মন্তব্য না করতো, সে জিতে আসলো, তখন হয়তো বা সে আত্মপ্রকাশ করতে বলতো যে আমি শিবিরের অন্য নেতাকর্মীরা যেভাবে 5 তারিখের পরে আত্মপ্রকাশ করেছে, ঠিক আছে, আগে থেকে শিবিরের পক্ষে অ্যাক্টিভিজম করেছে, সে একাধিক সময় ধরে, বিগত 1 বছর ধরে শিবিরের পক্ষে অ্যাক্টিভিজম করেছে, শিবিরের কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, শিবিরের পোস্টকে প্রমোশন করেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, সকল কিছুতে অংশগ্রহণ করার পরে না না, ওইটা তো ফর্মাল বক্তব্য। একজন ছাত্রনেতা, একজন সংগঠনের সভাপতি হিসেবে সে ওইখানে গেছে দাওয়াত প্রাপ্ত হিসেবে, ওইখানে তো সে শিবির হিসেবে যায় নাই। আমি বলছি যে শিবিরের পক্ষে বহু অ্যাক্টিভিস্ট আছে, শিবিরের পক্ষে লিখছেন, আবার ওই অ্যাক্টিভিস্ট নানা ইস্যুতে শিবিরের বিপক্ষে লিখছেন। কিন্তু এই স্টেটমেন্টকে আপনারা কি এই জায়গা থেকে ছাত্র শিবির পরিষ্কার করলোই যে এই স্টেটমেন্ট আপনারা ওপেন করছেন না কেন? আপনাদের হল কমিটিগুলো ওপেন করলেই তো তাদের সকল কিছু জানা যায়। মানে 5ই আগস্টের পর থেকে যতবারই আপনাদের সাথে কথা বলতে আসছি, আপনারা ঘুরে ফিরে সেই আমরা তো আসলে আপনাদের হল কমিটিগুলো প্রকাশ করছেন না কেন? ছাত্র শিবির তো হল কমিটি দিচ্ছে না, যেটা আপনারা দিয়েছেন, দিয়ে ছাত্র রাজনীতিকে হচ্ছে
সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি করেছেন। আমরা বলেছি না, মুখোমুখি আমরা হয়নি। বলেছি এখন যে হলগুলাতে যেহেতু শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চায় না, যেটা দেখুন আপনারা হলে হলে গিয়ে দেখুন যে ছাত্র দলের নেতাকর্মীরা যখন হলে হলে যাচ্ছে তখন কি পরিমাণ সারা পাচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে, তারা গলায় জড়িয়ে ধরছে আমাদেরকে। আমি বলেছি যখন আপনারা হলে কমিটি দিয়েছেন তখন সাধারণ শিক্ষার্থীদের ওটা মব ছিল, ওটা মব ছিল, শিবিরের কিছু নেতাকর্মী ওখানে মব করেছে। যে কোনো স্টেটমেন্টকে আপনারা, আমরা তো বলেছি যে সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া দরকার। আসলে ভাই যখন একটা মিছিলের মধ্যে আমরা দেখি, যখন একটা মিছিলের মধ্যে আমরা দেখি যে সকল শিক্ষার্থী যারা ওইখানে মবের মধ্যে উপস্থিত ছিল তারা শিবিরের কোনো না কোনো প্রোগ্রাম করেছে, ঠিক আছে, এবং একটি প্রোগ্রাম আমরা দেখি যে রাত 10টার সময় কিছু শিক্ষার্থী বের হয়েছে যাদেরকে ক্রমাগতভাবে বিগত 1 বছর ধরে শিবিরের সকল প্রোগ্রামের মধ্যে আমরা দেখেছি, এবং এর আগে 5 তারিখের আগে তারা ছাত্রলীগের কর্মসূচির সাথে যুক্ত ছিল। তাহলে আসলে এটা কি প্রমাণিত হয় যে তারা আমি এবার আপনাকে কেস বাই কেস বলি। আপনি নাম ধরে ধরে বলেন ওদিনের মবের সাথে যারা জড়িত ছিল তারা শিবিরের কে কোথায় ছিল, তাহলে আমি আপনাকে সমাধান। আপনি একটা ওভারঅল জেনারিক স্টেটমেন্ট দিচ্ছেন যে জায়গায় ছাত্ররা 5ই আগস্টের পরে এবং আগে, কারণ 5ই আগস্টের আগে তাদের যে ধরনের হল রাজনীতির অভিজ্ঞতা ছিল, তারা ছাত্ররা চেয়েছে যে 5ই আগস্টের পরের ছাত্র রাজনীতি 5ই আগস্টের আগের ছাত্র রাজনীতির মতো হবে না। এজন্য ছাত্র শিবির কি করেছে? ছাত্র শিবির বারবার বলা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ছাত্র শিবির তো এই ধরনের রাজনীতি করতে চায়, যে তার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে সে কোনো মাদার পার্টি ফাদার পার্টির ছবি যুক্ত করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যায় না। আমি ওয়েলফেয়ার পলিটিক্সের ব্যাপারটা তাহলে এটা তো শিবিরের দায়িত্ব না, এটা প্রশাসনের দায়িত্ব। আমাকে শেষ করতে দেন একটু। ছাত্র শিবির ওই জায়গা থেকে কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না। আমার কে মনোনীত হবে এটার এজেন্ডাও যেমন উপর থেকে ওয়েলফেয়ার পলিটিক্সের যে কথা আসলো সেখানে ছাত্র দলেও কি এরকম কোনো ভূমিকা আছে কিনা? গাছ লাগানো কমিউনিটি এর নামে করেছে। আমার কথা হচ্ছে যে স্বীকার করছে না তো। বলেন, ছাত্র শিবিরও কিন্তু স্বীকার করে না, বিষয়টা এরকমই। ছাত্র শিবির তো সব কাজ ছাত্র শিবিরের নামে করেনি, অনেকগুলো ইনসাফের নামে করেছে। এখন ব্যাপার হচ্ছে যে ওয়েলফেয়ার পলিটিক্সটা মানে একেবারে এমনিতে খারাপ না, আমি বলবো এমনিতে খারাপ না, কিন্তু আপনি যদি ধরেন যে প্রশাসনের কাজগুলো যেটুকু প্রশাসনকে প্রশ্ন করা উচিত, প্রশাসন করতে কেন দিল? হ্যাঁ সেটাই বলছি, মানে যে কাজটা প্রশাসনের করা উচিত, যেটা বাজেট আছে, তারা কেন করলো না, কেন আমরা করতে হচ্ছে, এই প্রশ্নটা তোলা আগের রাজনীতি। যেমন এখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা জিজ্ঞেস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যে আমরা এই গোপনে জিজ্ঞেস করতেছে নাকি করতে চাই। জিজ্ঞাসা করতে হবে প্রকাশ্যে, এটা রাজনীতি। জি, এটা রাজনীতি। আমি এখানে আরেকটা কথা বলি, এই যে দুজনের এখানে বিতর্ক হচ্ছে দেখছেন না, এই বিতর্কটা চলতেই থাকবে যদি আপনারা মৌলিক সংস্কারটা না আনেন। দেখেন আমাদের এখানে বসে কথা বলা দরকার ছিল সামনের রাজনীতি নিয়ে, আমরা কেমন রাজনীতি করব, সুন্দর ভবিষ্যৎ কিভাবে আমরা করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রিফরমেশন কিভাবে আসবে, পলিটিক্যাল রিফরমেশন কিভাবে হবে, আমি এটা এই আলাপটা না করে আমি জানতে চাই, আমরা সেই জায়গাতে ছিলাম, আমি আপনার কাছেই জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে 24 পরবর্তী যে গণ অভ্যুত্থান যেটি হলো এরপরে মানে যে কথা বলেই শিক্ষার্থীদের কাছে যাক না কেন, সেটা দলীয় পরিচয়ে হোক, গোপনে বা অন্য যে কোনোভাবে কল্যাণের নামে, শিক্ষার্থীরা আসলে কি চায় বা তাদের কাছে যেহেতু আপনাদের লেজুর বৃত্তির সেই জায়গাটি কম, আপনারা আসলে কি মনে করছেন যে কি করলে ছাত্রদের কল্যাণ হবে এবং আপনাদের যে সামনে যে ইশতেহার আসবে সেখানে আপনারা কি চিন্তা করছেন? এখানে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সমস্যায় জর্জরিত একটা বিশ্ববিদ্যালয় আমি মনে করি। আমাদের এখানে যতটুকু না পড়াশোনা গবেষণা নিয়ে আমাদের এখানে কাজ হয় তার চেয়ে বেশি পলিটিক্স নিয়ে কাজ হয়। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুটাও এতটা ওভার পলিটিক্যাল ভিউ তাকে দেওয়া হয়েছে যে ডাকসুটা নিয়মতান্ত্রিকও হয় না, এবং একবার হলে সেই জায়গায় দেখেন আমাদের পলিটিক্যাল কেওয়াস শুরু হয়ে যায়। আমাদের এখানে পলিটিক্যাল দলগুলোর মধ্যে, যেটা আমি একটু আগে বলতে গিয়েছিলাম, সামনে একটা নির্বাচন, ডাকসু, আমাদের রাজনৈতিক যে পার্টগুলো আছে তাদের মধ্যে আমাদের এখানে টকশো বা হচ্ছে যে এমনিতেও আমাদের বিতর্কগুলো হওয়া ছিল কি নিয়ে আমরা কি করব, কি ধরনের কাজ করা উচিত সেটা নিয়ে, সেটা না করে কিন্তু আমাদের ভিতর বিতর্ককে নিয়ে হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা চাইনি। আমি নিজে বারবার আমি আপনার কাছে স্পেসিফিক জানতে চাই যে মানে ছাত্রদের চাওয়াটা আসলে কি, তারা কি চায়? হ্যাঁ, ছাত্ররা চাচ্ছে হচ্ছে ধরেন যে এখানে কয়েকটা জায়গায় সমস্যা। একটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে জীবন মান, এটা আসলে একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ে মানবেতর জীবনযাপন করে, সেটা থেকে কিভাবে তারা উত্তরণ করা যায়। এবার হচ্ছে যে আমাদের ফ্যাসিলিটিস দরকার, আমাদের আপনার একটা আবাসন সংকটের ক্ষেত্রে বলেন, আপনি হচ্ছে যে আমাদের ক্যান্টিনের যে পরিস্থিতি সেখানে বলেন, আমাদের লাইব্রেরির ফ্যাসিলিটির কথা বলেন, কমন রুম, ক্যাফেটেরিয়াগুলোর কথা বলেন, সব জায়গায় আমরা একটা অনেক নিচু মানের, সেটা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় সে ব্যাপারে চেষ্টা করছে। এবং তারা চাচ্ছে যে তারা আসলে ক্যাম্পাসে তো রাজনীতি করতে আসেনি, রাজনীতি করার অধিকার আছে, অবশ্যই রাজনীতি করবে, যার মন চায় সে করবে, কিন্তু সবার মৌলিক উদ্দেশ্য কিন্তু হচ্ছে পড়াশোনা, গবেষণা, সেই জায়গাটা আসলে আমাদের কোনো দৃষ্টি দেওয়া হচ্ছে না, সেটা কোনো পলিটিক্যাল দলের। এটা আমি একটু বলি, একটু শেষ
শেষ করি যে এই দোষটা আবার কিন্তু পলিটিক্যাল দলগুলোর আমি বলি না, আমি বারবার বলছি সবচেয়ে বড় দোষটা হচ্ছে প্রশাসনের। আজকে প্রশাসন যদি সমস্যাগুলো সমাধান করতো, সংকটগুলো সমাধান করতো, তাহলে এটা নিয়ে পলিটিক্স কেউ করার সুযোগ পাইতো না। প্রশাসন ইচ্ছা করে এক বছরের মধ্যে তো আসলে এই সমাধান করার সময় তো তারা পায়নি, বা সবগুলো করা যায় না, কিন্তু কিছু অবশ্যই করা যেত আমি মনে করি। চেষ্টা করতে পারতো আর কি। কিছু সিদ্ধান্ত তো অন্তত নিতে পারতো। যেমন একটা বাজেট হয়েছে আমাদের যে হলগুলো হবে, এই একটা বড় একটা সিদ্ধান্ত, যার কারণে আমরা মানে সিট সংকট নিয়ে সামনে হয়তো সমাধান পাবো। এভাবে আমাদের তো আরো কিছু সিদ্ধান্ত নেওয়া যেত, নেওয়ার সিদ্ধান্তগুলো অন্তত নিলেও তো আমরা সেই জায়গায় একটা আস্থা পেতাম, অথবা আলোচনার কেন্দ্রে সেই বিষয়গুলো থাকতে পারতো আর কি। মোহাম্মদ মেহেদী হাসান, আপনার কাছে জানতে চাই যে ছাত্রদল আসলে কি চিন্তা করছে যে মানুষকে কাছে টানার বা ভোট যে তাদেরকে দিবে, মানে এই বেজ লাইনটা আসলে আপনাদের কি? যেমন মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে যখন একটা মাদার সংগঠন, লেজুর ভিত্তির প্রসঙ্গ ধরেও যদি বলি, মানে তার আয়নাতেই কিন্তু ছাত্র সংগঠনকে মানুষ দেখে, সেটি শিবির বলেন, ছাত্রদল বলেন, ছাত্রলীগ বলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আপনারা আসলে কি দেখাতে চান, বা আপনাদের কলাকৌশলটা কি, কেন আপনাদেরকে মানুষ ভোট দেবে? দেখুন, ছাত্রদল যেটা চায় একটি নিরাপদ ক্যাম্পাস, যে ক্যাম্পাসে মানে কিভাবে চাই? নিরাপদ ক্যাম্পাস চায় যেখানে কোনো শিক্ষার্থীকে জোর করে মিছিল মিটিংয়ে নেওয়া হবে না, তাকে সেবাদাস বানানো হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পলিসি অ্যাডভোকেসি, বিএনপি যখন ক্ষমতায় ছিল বহু বছর আগে, তখন এই কালচারের মধ্যে ছাত্রদল ছিল কিনা? জি না, ছিল না। ছিল, আমরা আপনাদের মধ্যে সূচনা শুরু হয়েছে। জি না, ছিল না, ছিল না, কোনো সময় ছিল না। আমরা দেখেছি ক্যাম্পাসের মধ্যে মানে ছাত্রদল, এই কালচারটা কিন্তু ছাত্রলীগ, যে কোনো দলের মধ্যেই কিন্তু ছাত্রদলকে ছিল। একরকম দোষারোপ করে না। আমি জানি যেসব প্রতিষ্ঠানে শিবিরের নিয়ন্ত্রণ আছে তারাও সেখানে সেখানে করেছে। জি, এটা কিন্তু পলিটিক্যাল আপনি বলেন। হিসাবে। জি। তো দেখুন, ছাত্রদল চায় একটি নিরাপদ ক্যাম্পাস, যে ক্যাম্পাসের মধ্যে প্রত্যেকটি শিক্ষার্থীর একটি সিট থাকবে, একটি টেবিল থাকবে, যেখানে সে পড়াশোনা করবে। সে যখন তার ক্লাস হবে, সে ক্লাসরুমে যাবে, তার ক্লাস করতে কেউ বাধা দিবে না, বলবে না যে জোর করে রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাবে না। তার জন্য বিভিন্ন ছাত্র সংগঠন, যেখানে যারা রাজনীতি করতে চায়, রাজনীতি করা তো সাংবিধানিক অধিকার, যারা রাজনীতি করতে চায়, পলিসি অ্যাডভোকেটি করতে চায়, তারা ফ্রিল্যান্সিংভাবে অথবা কোনো সংগঠনের আন্ডারে রাজনীতি করবে, কেউ তাদেরকে বাধা দিবে না, কোনো ধরনের মব সৃষ্টি হবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ ফিল করবে, এবং ক্যাম্পাসের যারা তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তারা তাদের প্রতি সর্বোচ্চ আন্তরিক হবে, তাদের বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে সহযোগিতা করবে। তারা যেন আন্তর্জাতিক জায়গায় সংস্থাগুলোতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন প্রাইভেট এবং বিদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আছে, তারা উন্নত ক্যারিয়ার গঠন করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন তারা তাদের ক্যারিয়ার গঠন করতে পারে, এই উপলক্ষে তাদেরকে তৈরি করে দেওয়ার যে ক্যাম্পাস, মানে এরকম একটা ক্যাম্পাস আমরা চাই। এবং আমরা চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখেছি যে একটি ক্লাসের মধ্যে 2 থেকে 250 শিক্ষার্থীও ক্লাস করে, অথচ আন্তর্জাতিকভাবে কিন্তু স্বীকৃত যে 40 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক। মানে সেই জায়গাগুলো আপনারা পরিবর্তন করার চিন্তা করছেন? অবশ্যই। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন। ছাত্র মেহেদী হাসানকে যেটি বলছিলাম যে আপনারা কিভাবে চিন্তা করছেন, মানে কি দেখাতে চান বা কি এমন পরিবর্তন বিশ্ববিদ্যালয়ে আনতে চান, সেটি আপনারা কিভাবে চিন্তা করেছেন যদি বলেন, এবং কেন আপনাদেরকে ভোট দেবে? ধন্যবাদ। আমি ব্যক্তিগত জায়গা থেকে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে চিন্তা করি যে বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, আমরা সংজ্ঞায়নের জায়গায় যদি চিন্তা করি, বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা। বিশ্ববিদ্যালয়ে একটা একাডেমিয়া হয়ে উঠবে, এ হচ্ছে আমাদের চিন্তা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা তার যেমন গৌরবের, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনেক অর্জন আছে, এবং অধিকাংশ অর্জনই হচ্ছে রাজনৈতিক অর্জন। ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও একাডেমিয়া হয়ে উঠতে পারে নাই, এবং তার র্যাঙ্কিংয়ের অবস্থা আমরা দেখেছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটা ছাত্র যখন বিশ্ববিদ্যালয়ে প্রথমে আসে, সে পড়াশোনা করবে, কিন্তু তার চিন্তা করতে হয় হলে থাকার সিট নিয়ে, ক্যান্টিনের খাবার নিয়ে। এবং আমরা দেখেছি ইতিপূর্বে ক্ষমতাসীন দলগুলো এই সিট সংকটকে তারা পুঁজি করে, এটা তারা সমাধান করেনি, খুব সহজেই সমাধান করা যায়, কিন্তু এইটাকে তারা পুঁজি করে তাদের রাজনীতি করে গেছে তারা। ফলে ছাত্র শিবির চিন্তা করে প্রথম যে কাজটা আমরা করতে চাই সেটা হচ্ছে ছাত্রদের সিট সংকট সমাধান করা। এই সিট সংকট সমাধান করার মধ্য দিয়েই যে ধরনের অপরাজনীতি, অপছাত্র রাজনীতি পূর্বে হয়েছে সেটা সমাধান করা সম্ভব। দ্বিতীয়ত, একজন ছাত্রের জন্য, একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজন একটা নিরাপদ ক্যাম্পাস, যে ক্যাম্পাসে সে নিরাপদে চলবে, নিরাপদে হাঁটবে, নিরাপদে নিজের চিন্তা চর্চা করবে। সে নানা কারণে আমরা দেখতেছি সেই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, প্রশাসন নানাভাবে বিঘ্নিত হচ্ছে। ছাত্র শিবির এই জায়গাটা দ্বিতীয়ত নিশ্চিত করতে চাই। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণার জায়গা, কিন্তু আমরা দেখেছি খুবই দুঃখজনকভাবে যে
বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের সবচেয়ে বেশি যেই জায়গায় বরাদ্দ হওয়া উচিত সেটা হচ্ছে গবেষণা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 2024-25 সেশনে সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে বাজেটের, তাও হচ্ছে মাত্র 2.2%। এর আগে এটা ছিল 1.63, 1.64। কিন্তু আমরা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি যে এই তার গবেষণার বা প্রকাশনার বাজেটই হচ্ছে 20%, 15%, 26%। এবং এই যে 2% দেওয়া হচ্ছে এটা কিন্তু ছাত্রদেরকে দেওয়া হচ্ছে না, এটা দেওয়া হচ্ছে শিক্ষকদেরকে, এবং অনেকাংশে ওই শিক্ষকদেরকে যারা ক্ষমতাসীন দলের সাথে থাকেন। ফলে এবং আমাদের যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে সিট সংকট, লাইব্রেরিতে মানুষ পড়তে যেতে পারছে না, বসার জায়গা পাচ্ছে না। লাইব্রেরিতে যে বই আছে সে বইয়ের সাথে ছাত্রদেরকে যে সম্পৃক্ত করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই ধরনের চিন্তা তাদের নেই। বই একটা গুপ্তধনের আকারে আছে, জার্নালের অ্যাক্সেসিবিলিটি নাই। সুতরাং ছাত্র শিবির তৃতীয় যে জায়গায় গুরুত্ব দিতে চায় সেটা হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়কে এটি গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয় করে তোলা। এবং ছাত্র শিবির প্রথম থেকে চিন্তা করে আগামী দিনের ছাত্র রাজনীতি সেই রাজনীতি হওয়া উচিত যেটা শিক্ষার্থীরা চায়। শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের চাহিদা মিটিয়ে রাজনীতি করার নামই আগামী দিনের ছাত্র। এবং এই ছাত্র রাজনীতি যদি কেউ না করতে পারে, তো ছাত্র শিবির হোক অন্য যে কোনো দল হোক, তার আগামী দিনে টিকতে পারবে না। এজন্য ছাত্র শিবির গত 1 বছরে এই ধরনের রাজনীতি করতে চেয়েছে, এবং এই ধরনের রাজনীতি করতে চাওয়ার মাধ্যমে তারা দেখিয়েছে আগামী দিনে তারা এই শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে চায়। ধন্যবাদ মোহাম্মদ জামাল। মানে এই যে প্রতিশ্রুতি ছাত্র শিবিরের পক্ষ থেকে, ছাত্র দল মানে যেভাবে যত সহজ করে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, বলছেন, বাংলাদেশের রাজনীতির যে কালচার বিগত দিনে আমরা দেখেছি, এবং এই যে পালা বদল, কতটুকু বিশ্বাস করেন এগুলো কি তারা করতে পারবে কিনা চাইলেও? আমার কাছে মনে হয় কি মানে অবশ্যই পলিটিক্যাল দলগুলোর একটা অবদান আছে, সব ক্ষেত্রে অবদান আছে, তারা অবশ্যই সেটার কারণে তারা নির্বাচিত হয়ে আসার তাদের দাবিদার। কিন্তু আমার কাছে মনে হয় বিগত দিনের যে অবস্থা, সেই অবস্থা থেকে মনে হয় যে পলিটিক্যাল পার্টগুলো থেকে যত বেশি প্রার্থী নির্বাচিত হবে তার পরবর্তীতে পলিটিক্সটা তত দ্রুতই ছড়াবে আমার কাছে মনে হয়। কারণ দেখেন তারা কিন্তু পূর্ববর্তী বিতর্ক থেকে এখনো বের হতে পারছে না। ফলে আমার কাছে এই জায়গায় মনে হয় যে শিক্ষার্থীরা তাদেরকে নির্বাচিত করা উচিত যারা হচ্ছে বিগত দিন থেকে দল নিরপেক্ষ জায়গা থেকে। দেখেন কেউ পলিটিক্যাল এর সাথে থাকতেই পারে, আমি নিজেও পলিটিক্সের সাথে জড়িত, একেবারেই নিরপেক্ষ না, কিন্তু আমার রাজনীতিটা কতটা দলের মানে দল কেন্দ্রিক হচ্ছে আর কতটা শিক্ষার্থী কেন্দ্রিক হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। তো যারা শিক্ষার্থী কেন্দ্রিক কাজ করে আসছে তার পিছনে ব্যাকআপ আছে কি নাই, সে কতটুকু কি, এটা না দেখে তাকে ভোট দেওয়া উচিত, তাকে নির্বাচিত করা উচিত। আপনি দেখেন আপনি প্রশ্ন করার সময় ছাত্রদল কি করবে, ছাত্র শিবির কি করবে সেটা জিজ্ঞেস করছেন, কিন্তু এটা জিজ্ঞেস করার কথা না। ছাত্রদল ছাত্র শিবির কেন কি করবে, প্রশাসন করবে। আসলে এখন হচ্ছে ছাত্রদল বা ছাত্র শিবির কি বিগত 10 মাসে নিজেরা করেছে না প্রশাসনকে করতে বাধ্য করেছে? এবারে দেখেন প্রত্যেকটা দল কিন্তু ওয়েলফেয়ার, আমি কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সকে খারাপ বলি না, সেটা দরকার আছে, কিন্তু তারা নিজেরা কেন করতে গেছে সেটাই। দেখেন নিজেরা করতে গেলে যেটা কি হবে, এটা একটা নিজস্ব রাজনীতি এবং এটা অন্যরা বাগড়া দিবে। কিন্তু আপনি যদি প্রশাসনকে প্রশ্ন করতেন, প্রশাসনকে দিয়ে করাতে বাধ্য করতেন, তাহলে এতক্ষণ অনেক কাজ হয়ে যেত। আমি মনে করি যে আমি নিজে এই জায়গাটা সবসময় চেষ্টা করি যে না, আজকে একজন মানে একটা দেখলাম বরং প্রশাসনের শক্তি তো আসলে বেশি, বরং তাকে বাধ্য করলে এটা সহজ হয় আর সম্ভব। এখন আজকে একটা হয়েছে আমাদের যে হলপাড়ার রোডটা নতুন করে হয়েছে, সেখানে অনেক কাঁচরা হয়ে গেছে। একজনে পোস্ট দিয়েছে যে প্রার্থী হচ্ছে এগুলো সরাবে তাকে আমি ভোট দেব। আমি সেখানে কমেন্ট করলাম যে এটা প্রার্থী কেন সরাবে, এটা তো প্রশাসনের দায়িত্ব, আপনারা প্রশাসনকে প্রশ্ন করা বাদ দিয়ে জায়গাটা মানুষ মনে হয় ভুলেই গেছে শিক্ষার্থীরা, কেন ওই যে চর্চা। তা আমাদের কথা হচ্ছে যে ছাত্র শিবির এবং ছাত্র দল কি করবে সেটা কোনো প্রশ্ন না, আমাদের কথা হচ্ছে আসলে আমাদের প্রশাসনকে কে করাতে পারবে, কে করাতে পারবে, যে আগ থেকে কাজগুলো করে আসছে। এই ধরনের একটা হুট করে শুধু নির্বাচন উপলক্ষে সে আসে নাই, সে নিজে আগ থেকে কাজগুলো করে আসছে, এমন লোকদেরকে বেছে নেওয়া উচিত। সে পলিটিক্যাল হলেও হতে পারে, সে অ্যাপলিটিক্যাল হলে, অ্যাপলিটিক্যাল আসলে কেউ হয় না, অর্থাৎ দলের হতে পারে, দলের বাইরেও হতে পারে। ধন্যবাদ। আমি মেহেদী হাসান আপনার কাছে জানতে চাই যে প্যানেল তো আসলে অনেকেরটা যোগ করেই তো আসলে একটা সংসদ তৈরি হয়, ব্যাপারটা এমন না তো যে সবাই একটা দলেরই জিতে গেল আর কি, সেটা তো সাধারণত হয় না। কিন্তু এই যে ছাড় দেওয়ার যে রাজনীতি, 24-এর আগে যেভাবে এক হয়ে যাওয়া, এক কাতারে থাকা, একসাথে গুলিবিদ্ধ হওয়া, মানে ওই ছাড়ের জায়গাটা বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যারাই আসুক না কেন, জাতীয় রাজনীতিতে, মানে ওইটা কি ধারাবাহিকতা রক্ষা হবে কিনা, মানে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কি মনে করেন? এই যত তর্ক বিতর্ক থাকুক না কেন। দেখুন 24-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ আমরা দেখেছি, সে বাংলাদেশ অবশ্যই সবাই সহনশীল আচরণ করছে, সবাই গণতান্ত্রিক যে মনোভাব, সে মনোভাব ধারণ করছে। হ্যাঁ, কিছু জায়গায়, মৌলিক জায়গায় বাংলাদেশের রয়েছে যেখানে আসলে এক রাজনৈতিক দলের সাথে আর এক রাজনৈতিক দলের, এক ছাত্র সংগঠনের সাথে আর এক ছাত্র সংগঠনের হয়তোবা কিছু মৌলিক পার্থক্য রয়েছে, হয়তোবা আইডিওলজিতে পার্থক্য রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে কম আর বেশি বেশিরভাগ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেই ছাত্র সংগঠনগুলো আসলে কাজ করে গেছে, তারা কিন্তু এখন পর্যন্ত একটা জায়গায় যে বাংলাদেশে গণতন্ত্র প্রয়োজন,
গণতন্ত্র প্রয়োজন এবং তারা গণতন্ত্রের স্বার্থে কাজ করছে, হয়তোবা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে, কিন্তু শিক্ষার্থীদের জন্যই কাজ করছে এবং এই কারণেই কিন্তু নির্বাচনটি আয়োজন করা যাচ্ছে। জি, জি। এখন পর্যন্ত যেমন প্রথম দিকে একটা ভয় ছিল যে আদৌ নির্বাচন হবে কিনা, সেটা বরং কোনো প্রশ্নই নাই এখন। জি, এখন পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে যে না, একটি ডাকসু নির্বাচন হয়তোবা হচ্ছে, যেখানে আমরা দেখছি একজন প্রার্থী আরেকজন প্রার্থীর সাথে কোলাকুলি করছে, সালাম কালাম বিনিময় করছে এবং একাধিকবার হয়তোবা হাসি তামাশা হচ্ছে, কেউ কাউকে একটু খোঁচা দিচ্ছে, হয়তোবা কেউ কাউকে একটু হয়তোবা বলছে ভাই এটা বললেন না, আবার কেউ বলছে বইলেন, কিন্তু এই যে জিনিসগুলো ঠিক আছে, বলাই যাবে না, বললে কাউকে মেরে ফেলতে হবে, পিটিয়ে আবরার ফাহাদের মতো কাউকে হল থেকে ফেলে দেওয়া হবে, কাউকে ক্যাম্পাস ছাড়া করা হবে, হামলা মামলার শিকার করা হবে, জেল জুলুমের শিকার করা হবে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু বাংলাদেশে এটা নাই। মানে আপনি বলছেন যে ওই পরিবর্তনটা ডাকসু পরবর্তীতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে এবং আমি মনে করি যে বড় বড় ছাত্র সংগঠনগুলো যদি আসলেই চায়, ঠিক আছে, এবং সকল ছাত্র সংগঠন যদি অবশ্যই সহযোগিতা করে, অবশ্যই বাংলাদেশ একটি সুন্দর। 30 সেকেন্ডে বলতে পারবেন, বলেন। বাংলাদেশ যদিটা হচ্ছে যদি ডাকসুটা ওইভাবে ফেয়ার হয়, এখন আপনি বলবেন ডাকসু কি ফেয়ার হবে না, এখানে কিন্তু ব্যবধান গড়ে দিচ্ছে। আপনি দেখেন ক্যামেরাগুলো কার পেছনে ঘুরছে, আপনি দেখেন প্রশাসন কার কথা সিদ্ধান্ত নিচ্ছে, এ ব্যাপারে কোনো ইয়ে করে। আমরা সেখানে স্বতন্ত্র প্রার্থীরা বা দলনিরপেক্ষ প্রার্থীরা কিন্তু অনেক পিছিয়ে। কিন্তু আপনি স্বতন্ত্র রাজনীতি যদি জাতীয় রাজনীতিতে বলেন, মানে যে স্পেসটার কথা বলছেন, যা মানে গণমাধ্যম যাচ্ছে কি যাচ্ছে না, এটা একটা ট্রেন্ড, এটা সারা পৃথিবীতে ট্রেন্ড তো অবশ্যই। কিন্তু ব্যাপার হচ্ছে যে ধরেন যে আপনার যদি নির্বাচনের ফলাফলকে এগুলো প্রভাবিত করে, তাহলে কিন্তু সেখানে যোগ্য যাকে আসলে বের করে আনা উচিত তার জন্য কঠিন। আমি আপনার সেই জায়গা থেকেই সাজ্জাদ হোসেন আপনার কাছে জানতে চাই যে এই যে মতপার্থক্য, সাইবার বুলিং এর অভিযোগ, আচরণবিধি লঙ্ঘন, এই সমস্ত কিছু যদি আমরা একদিকে রাখি, মানে এবারের নির্বাচনে সব দলই কি আসলে মেধাবীদেরকে সামনে রাখা, একটু যোগ্য লোককে খুঁজে খুঁজে বের করা, মানে ওই জিনিসটা তুলনামূলকভাবে বেশি হয়েছে কিনা, বা এটি আসলে একটি আগামীর একটা সুন্দর নেতৃত্ব তৈরি করবে কিনা, সুন্দর বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারবে কিনা, কি মনে করেন? তা অবশ্যই, কারণ আগামী দিনের রাজনীতি তো মেধার রাজনীতি হবে। সুতরাং আমি যদি, আর বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কেউ কিন্তু প্যানেল দেখে ভোট দেন, এটা স্বাভাবিক। আমি যে পদে নির্বাচন করছি, কথার যুক্তি এটা দেখেও কি আসলে ছাত্ররা খুব বেশি প্রভাবিত হবে? আপনার কাছে কি মনে হয়? কোন যুক্তির কথা বলছেন? মানে এই যে টকশোতে যেটা হচ্ছে, কাউকে ট্যাগ দেওয়া হচ্ছে, কাউকে মবের কথা বলা হচ্ছে, কাউকে বট বাহিনী বলা হচ্ছে, মানে এগুলোও কি প্রভাবিত করবে নাকি আসলে মনে হচ্ছে এই ছাত্র রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ডাকসুতে প্রত্যেকজন সচেতন ছাত্র যে যে পদে রাজনীতি করছে, নির্বাচন করছে, সে যে দলেরই হোক, পদ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কথা বলছি, সাধারণ শিক্ষার্থী যে যদি যোগ্য হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাকে অবশ্যই ভোট দেবে, আর যোগ্য না হলে সে যত বড় দলেরই হোক, আমার কাছে মনে হয় না সে জিতে আসতে পারে। কি মনে করেন? আসলে আমি মনে করি যে মতের পার্থক্য থাকবে। শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, সেই সচেতন শিক্ষার্থীরা আসলে ভোট দিবে যোগ্য প্রার্থীকে এবং যারা অবশ্যই গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে, আগামী দিনে তাদের জন্য কাজ করবে, সেই প্রতিশ্রুতি দিবে এবং অবশ্যই সেই প্রতিশ্রুতির মধ্যে সেই প্রতিশ্রুতি রক্ষার যে ব্যাপারটি সেটি তারা নিশ্চিত করতে পারবে, অবশ্যই তাদেরকে ভোট দিবে এবং জয়যুক্ত করবে। একদম ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে যেই হলে রাজনীতি ফেরার ব্যাপারে এত ভীতি, একসময় কি এমন হওয়া উচিত না যে ছাত্ররাই, শিক্ষার্থীরা ওয়েলকাম করবে যে আসলে এই রাজনীতি আমার কল্যাণের জন্য, এটি হল পর্যন্তও চলে আসুক, সেদিন আমরা দেখতে পাবো কিনা, কি মনে করেন? এটা সম্পূর্ণ নির্ভর করছে আসলে কোন কাঠামোতে আমাদের রাজনীতি যাচ্ছে। আমি এই জন্য বারবার বলি যে আপনি যদি কাঠামোর সংস্কার না আনতে পারেন, কোন মানে কিভাবে রাজনীতিটা এখানে ইয়ে করবে, সে কাঠামোটা নির্ধারণ করতে না পারলে কিন্তু এটা আশা করা যায় না। তো আফসোসের ব্যাপারটা এটাই যে আমরা জাতীয়ভাবে ব্যর্থ, এবং হচ্ছে যে আমরা যে ইউনিভার্সিটিতে যে এনভায়রনমেন্ট পরিবেশটা চেয়েছিলাম এই ধরনের, সেটা করতেও ব্যর্থ। বাট যদি ডাকসুটা হয়ে যায়, অনেক প্রশ্ন আছে, সংস্কার হয় নাই অনেক কিছু, তারপরও যদি একটা ডাকসু হয় এবং পরবর্তী যারা নির্বাচিত হবে তারা ডাকসুকে নিয়ন্ত্রণতান্ত্রিক করার ব্যাপারে চেষ্টা করে, একটা পজিটিভ পরিবর্তন অবশ্যই। 30 সেকেন্ডে জানতে চাই যে ডাকসু যদি সুষ্ঠু সুন্দরভাবে হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, এটি কি জাতীয় নির্বাচনকে একটি বার্তা দেয় কিনা যে না আসলে আমরা তেমন একটা নির্বাচন জাতীয়ভাবে পাবো, কি মনে করেন? অবশ্যই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থীদের জায়গা, এবং যখন মানুষের ভোটে, শিক্ষার্থীদের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের যে আলাদা ক্ষমতা থাকে সেটা সাধারণত থাকে না অন্য কারা যারা নির্বাচন কারচুপির মধ্য দিয়ে আসে, ফলে এটা আগামী নির্বাচনকে বার্তা দেয়। সুতরাং আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য এই নির্বাচন সুষ্ঠু হওয়া বেশি জরুরি।
অবশ্যই যে গণতান্ত্রিক ধারা ডাকসু নির্বাচনের মাধ্যমে যদি আসলেই সূচনা হয়ে যায় বাংলাদেশের মধ্যে, সামনের দিনে গণতন্ত্র সুসংহত হবে, সকল দল মত নির্বিশেষে সবার মধ্যে একটি ঐক্য কাজ করবে এবং যে আমাদের যে ছাড় দেওয়ার এবং সকলকে সাথে নিয়ে চলার যে সংস্কৃতি তৈরি হবে আশা করি, সেটা আসলে বাংলাদেশকে একটি অনন্য জায়গায় নিয়ে যাবে এবং একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পারবো। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের ধারাবাহিক পথ চলা এবং যেভাবে নির্বাচনের সময়সীমা এগিয়ে আসছে, আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন হতেই যাচ্ছে এবং এই যে একে অপরের মধ্যে কথার বিতর্কের বাইরেও যে একটি ঐক্যের সুর বা একটি পরিবর্তনের জন্য যে চিন্তা, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রত্যেকটা দলের যে এক ধরনের একটু অন্যভাবে একটু চিন্তা করা, সেই সব কিছু মিলিয়ে যদি সত্যি সত্যি ডাকসু নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ হয়, যোগ্য নেতৃত্ব যদি আসে, তাহলে এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।